হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রূপকথার গল্প আমাদের চিরদিনের প্রিয় শিশু সাহিত্য। রূপকথাই সেই সোনার কাঠি যার ছোঁয়াতে শিশু মনে কল্পনা রাজ্যে দুয়ার খুলে যায়। শৈশবের অনাবিল আহ্লাদের স্বাদটুকু শিশুদের জোগানোর সুযোগই হচ্ছে রূপকথার গল্প। আজ আমি তোমাদের একটি রূপকথার গল্প শোনাতে চলেছি। গল্পের নাম অরণ্যের অধিপতি, লেখিকা রাধারানী দেবী। গভীর অরণ্য। অরণ্যের ঠিক মাঝ মধ্যিখানে হাজার হাজার বছরের পুরনো বিরাট বটবৃক্ষ, লক্ষ্যঝুড়ি। একা লক্ষ্যঝুড়ি একটা অরণ্য যেন। তার ডালি ডালি শাখায় শাখায় হাজার হাজার পাখ পাখালির বাসা, কোটি কোটি কীটপতঙ্গের গর্ত। তাছাড়া মোটা মোটা ঝুড়ির অরণ্যে আধারে বাস করে কত ধরনের পশু পাখি, বাঘ, ভাল্লুক, নেকড়ে, খরগোশ, বেজি, বনবিড়াল, কত কিছুই। লক্ষ্যঝুড়িকে মেনে চলে সারা অরণ্য। সমস্ত বৃক্ষ, তরুলতা, গুল্ম, জীবজন্তু, পশু পাখি সকলে। লক্ষ্যঝুড়ি ক্রুদ্ধ হলে আর রক্ষে নেই। একবার রেগে মাথা ঝাঁকুনি দিলে সারা অরণ্যে প্রলয় উপস্থিত হয়ে যায়। লক্ষ্যঝুড়ির মাথা থেকে নেমে আসা ঝুড়িগুলি এখন এক একটা বিপুল বনস্পতির মতো। তাদেরও কোটরে কোটরে অজগর, সর্প, কালফনি, পাতায় পাতায় নানা পক্ষী, অঙ্গে অঙ্গে শত শত কাঠবিড়ালির ওঠানামা, ছোটাছুটির বিরাম নেই সমস্ত দিন। এই লক্ষ্যঝুড়ির সবার চেয়ে উঁচু শীর্ষে শিখরে আগডালের মগ আগায় সোনালি খড়ের উপলি ঘাসে সুন্দর বিনুনি করা বাসা বেঁধে বাস করতে এক ব্যঙ্গমা ব্যঙ্গমী। ঘন অন্ধকারের কালো চাদর মুড়ি দেওয়া এক গভীর নিশুতি রাত্রি। শোকাচ্ছন্ন আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র শুধু ঝিনঝিন করছে। জ্যোৎস্নাহারা গভীর অরণ্যে রাশি রাশি অন্ধকার গাঢ় হতে গাঢ়তর হয়ে জমেছে। লক্ষ্যঝুড়ির বিরাট প্রাসাদের মহলে মহলে, একতলায়, দোতলায়, তেতলায়, চারতলায় কেবলই ফিসফিস শব্দে বাতাসের চুপি চুপি মন্ত্রণা পরামর্শ চলছে সারা রাত ভরে। ব্যঙ্গমা বলে, ব্যঙ্গমী, জেগে না ঘুমিয়ে? ব্যঙ্গমী জবাব দেয়, আধ ঘুমে আধ জাগায়। তুমি? ব্যঙ্গমা বলে, আমিও তাই, তার চেয়ে আয় গল্প করি। ব্যঙ্গমী বলে, বেশ তো। ব্যঙ্গমা বলে, ব্যঙ্গমী, সেই যে বিজন দেশের রাজপুত্তর ডান হাতে সোনার তরোয়াল, বাম হাতে হিরেমুখী বর্ষা, নীল রঙের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তার হারানো ছোট বোনটিকে খুঁজতে বেরিয়েছিল, মনে আছে তোর? ব্যঙ্গমী বলে, মনে আবার নেই? এমনই আজকের মতনই এক নিবিড় অমাবস্যার নিঝুম রাতে রাজপুত্তর এসে নীল ঘোড়া বেঁধেছিলেন না আমাদের এই লক্ষ্যঝুড়ির মহাবটের তলায়? সেই রাত্রে রাজপুত্তর আমাদের এই বৃক্ষ প্রাসাদের দোতলার মহলে শুয়ে রাত কাটিয়ে দিয়েছিলেন। ব্যঙ্গমা বলে, ঠিক, কিন্তু জানিস কি সে বেচারা আজও দেশ দেশান্তরে, অরণ্য প্রান্তরে, সাগর পর্বতে ঘুরে বেড়াচ্ছে তার হারানো বোনের খোঁজে? ব্যঙ্গমী গম্ভীর স্বরে বলে, জানি। ব্যঙ্গমা বলে, আরো কিছু জানিস কি? ব্যঙ্গমী জবাব দেয়, জানি বই কি। ব্যঙ্গমা রাগ করে বলে, জানিস তো বল দেখি। ব্যঙ্গমী বলে, জানি, তার সে হারানো ছোট বোন কোথায় আছে। ব্যঙ্গমী বলে, শুনি। ব্যঙ্গমা চুপি চুপি বলে, আমি জানি কোন উপায় রাজপুত্তর হারানো রাজকন্যাকে খুঁজে পেতে পারেন। ব্যঙ্গমী বলে, বলো না, শুনব। ব্যঙ্গমা বলে, দেশ দেশান্তর, শহর গ্রাম, বন মরুভূমি
সমুদ্র পর্বত ছুটে ছুটে কিছুই হবে না যে। এই মহা অরণ্যের অধিপতি আমাদের লক্ষ্যঝুড়ির তলায় 3 দিন 3 রাত্রি খাড়া দাঁড়িয়ে ঊর্ধ্ব আকাশে চক্ষু মেলে তপস্যা করে লক্ষ্যঝুড়িকে প্রসন্ন করতে পারলে লক্ষ্যঝুড়ি তার বিরাট কোটরের অধিবাসী 700 বছরের কালনাগকে হুকুম দেবেন তার মাথার মণি মাটিতে ফেলতে। সেই মণি নিয়ে যাত্রা করলে তবে হারানো রাজকন্যাকে খুঁজে পাবে। ব্যঙ্গমী আস্তে আস্তে স্বর নিচু করে বলল, তা তো বটেই, রাজকন্যাকে তো জলদৈত্য চুরি করে লুকিয়ে রেখেছে এই মহা অরণ্যেই 7রাঙা হ্রদের জলের তলায়। সে হ্রদের জল সকালবেলায় থাকে নীল সোনালি রং, দুপুরবেলায় হয় রূপোর রং আর ইস্পাতের রং, বিকেলবেলায় ময়ূরকণ্ঠী, আর সন্ধেবেলায় হয় আবির কুমকুম গোলাপ। রাত্রির আধারে কিন্তু সেই জলই হয়ে ওঠে কালির মতন কালো, নিকষ নিতল। রাজকন্যা অরণ্যে এসেছিলেন বসন্তের ফুল তুলতে সখীদের সঙ্গে। 7রাঙা হ্রদের জলে নেমে হাত বাড়িয়ে যেই সে লাল পদ্মফুল তুলতে গেছে, জলদৈত্য সে তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল জলের তলায় পাতালপুরীতে। ব্যঙ্গমা ফিসফিস করে বললে, হ্যাঁ, ওই হ্রদের জলের তলায় পাতালপুরীতে পাওয়া যেতে পারে একমাত্র ফণির মণির আশ্চর্য আলোয়। লক্ষ্যঝুড়ি যদি তপস্যায় তুষ্ট হয়ে কালনাগকে তার মাথার মণি মাটিতে ফেলতে দেওয়ার আদেশ দেন, তাহলেই রাজপুত্তর হারানো ছোট বোনকে পেলেও পেতে পারেন। আকাশ সাদা হয়ে ভোর হয়ে এলো। বাসা ছেড়ে ব্যঙ্গমা ব্যঙ্গমী উড়ে চলল উত্তর সাগরের মুখে। লক্ষ্যঝুড়ির 700 মহল প্রাসাদের এক কোণে বাস করত দুগ্গ টুনটুনি। এর কথা ওর কাছে, ওর বার্তা তার কাছে টুনটুন করে লাগানোই ছিল তার একমাত্র কাজ আর আনন্দ। সে রাত্রির বেলায় সন্তর্পণে কান পেতে পেতে ব্যঙ্গমা ব্যঙ্গমের সমস্ত কথা শুনে নিয়েছিল। ভোর হতে না হতে দুগ্গ টুনটুনি উড়ে চলল কুঠো ঠোঁটে ধরে সেই ধবল পাহাড়ের দিকে, যেখানে বিজন দেশের রাজপুত্তুর বাম হাতে হীরামুখী বর্ষা আর ডান হাতে সোনার তরোয়াল নিয়ে খুঁজে ফিরছেন হারানো রাজকন্যাকে। উড়ে 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 কত মাঠ কত নদী পার হয়ে দুগ্গ টুনটুনি এসে পৌঁছল ধবল পাহাড়ের শিখরে। ধবল পাহাড় শুধু তুষারের রাশি, বরফের স্তূপ, সবুজের লেশমাত্র নেই, রঙের রেশ নেই। ঝর্ণাগুলি ঝরছে গলানো তুষার ধারায়, ঠিক যেন হিমেল দুধের ধারা। রাজপুত্তুর তখন শিখর পার হয়ে নেমে চলেছেন অন্য রাজ্যে, আর এক রাজার দেশে। নীল ঘোড়ার খুঁড়ে সোনার নালে তুষারের রাশি খোলায় খই ভাজার মতোই ছড়িয়ে ছিটিয়ে উঠছে। দুগ্গ টুনটুনি উড়ে এসে বসল রাজপুত্তুরের কাঁধে। রাজপুত্তুর চমকে তরবারি খুললেন। দুগ্গ টুনটুনি রাজপুত্তুরের কানের মধ্যে মুখ দিয়ে বলে উঠল, ভয় পেও না, আমার নাম দুর্গা। একের খবর অন্যের কাছে পৌঁছে দিই বলে সবাই নাম দিয়েছে টুনটুনি। সকলেই আমাকে ডাকে দুর্গা টুনটুনি। রাগ হলে লোকে গাল দেয় দুর্ঘটন টুনি। রাজপুত্র রাগ করে বললেন, তা এখানে আমার কাঁধে চড়ে বসেছ কোন দুর্ঘটন ঘটাতে শুনি? টুনি বললে, আমার নাম তুমি যদি শুভ টুনটুনি করে দাও, তাহলে তোমার হারানো বোনকে পাইয়ে দিতে পারি। রাজকুমার ব্যগ্র হয়ে বলে উঠলেন, এমন সুঘটন যদি ঘটাতে পারো, তোমার নাম দেব আমি সোনার টুনটুনি। টুনি হেসে তখন টুনটুন টুনটুন করে রাজপুত্রের কানে কানে ব্যঙ্গমা ব্যঙ্গমীর সমস্ত গল্পটি বলল। রাজপুত্র বললে, এক্ষুনি যাব আমি তোমার সঙ্গে তোমাদের অরণ্যের অধিপতিকে তপস্যায় তুষ্ট করতে। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। টুনটুনি রাজপুত্রকে পথ চিনিয়ে নিয়ে এলো নিজেদের অরণ্যে।
রাজপুত্র লক্ষ্যঝুরির তলায় দাঁড়িয়ে নিজের চারিধারে অগ্নিকুণ্ড জেলে ঊর্ধ্ব আকাশে তাকিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। আহার নেই, শয়ন নেই, ঘুম নেই, বিশ্রাম নেই। ঠায় একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 দিন 3 রাত্রির স্থলে 6 দিন 6 রাত্রি কেটে গেল। 7 দিনের দিন সন্ধেবেলা লক্ষ্যঝুরি মহাবট সন্তুষ্ট হয়ে তার আশ্রিতা প্রজা কাল্পনিকে আদেশ দিলেন তার মাথার মানিক ফেলে দিতে। কাল্পনি মাটিতে মানিক ফেলতেই রাজপুত্রের চারিপাশের জ্বলন্ত অগ্নি নিভে গিয়ে তার বদলে রাশি রাশি সুরভি ফুল ফুটল। সারা অরণ্য জ্যোৎস্নার চেয়েও শীতল স্নিগ্ধ, অথচ উজ্জ্বল এক আশ্চর্য আলোয় হেসে উঠল। মানিক করিয়ে নিয়ে রাজপুত্র ছুটে চললেন 7 রঙা হ্রদের পানে। মানিকের আলোয় অরণ্যের কাটা বন, ঘন বন ফাঁক হয়ে সুন্দর পথ আপনা আপনি জেগে উঠতে লাগলো। হ্রদের ধারে পৌঁছে রাজপুত্র দেখতে পেলেন জলের মাঝে শত শত পদ্ম ফুল ফুটে আছে। মানিকের আলোয় সে পদ্ম ফুলগুলি অনেক গুণ বেশি প্রকাণ্ড দেখাতে লাগলো। রাজপুত্র অবাক বিস্ময়ে চেয়ে দেখলেন সেই সব পদ্মের বুকের ভেতর দিয়ে থরে থরে সরু সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, ধাপের পর ধাপে। রাজপুত্র হাতের মুঠোয় মণি চেপে হ্রদের জলে ঝাঁপ দিলেন। সাঁতার দিয়ে এগিয়ে গিয়ে একটি প্রকাণ্ড পদ্ম ফুলের ওপরে উঠে দেখলেন মৃণালের মধ্যে দিয়ে পাতালপুরীর তলায় দিব্যি সরু সিঁড়ি। মণি হাতে রাজপুত্র সেই সিঁড়ি বেয়ে তরতর করে নেমে চলে গেলেন পাতালপুরীর মধ্যে। সেখানে গিয়ে দেখতে পেলেন স্ফটিকেরই ঘরে স্ফটিকের খাটে স্ফটিকের বালিশ মাথায় দিয়ে তার হারানো ছোট বোনটি গালে হাত রেখে শুয়ে শুয়ে কাঁদছে। তার চোখের অশ্রু বিন্দুগুলি স্ফটিকের মালার মতন দেখাচ্ছে। জলদৈত্যকে হীরামুখী বর্ষায় বিধে বধ করে রাজকুমারীকে উদ্ধার করে বাবা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে রাজপুত্রের যে বেশি সময় লাগেনি তোমরা নিশ্চয়ই অনুমান করে নিতে পারবে। তাই এখানে আমার কথাটি পুরোলো।